সৎসঙ্গে গেছি আমি বা উৎসবে গেছি, আমার জায়গাটা বরাবরই বেশিরভাগ ক্ষেত্রে তার ডান দিকেই হয়েছে। কি কারণটা বলতে পারবো না, আজকেও তাই ডান দিকেই বসে আছে। সেদিনও আমি তার ডান দিকে বসেছিলাম, চৌকির থেকে কিছুটা দূরে, 1-1.5 হাত দূরে বসেছিলাম। তো হঠাৎ আমার দিকে তাকিয়ে, হাঁটুটার উপরে হাত এরম করে রেখে আমার দিকে তাকিয়ে এরম আঙুলটা তুলে বলে, নাই তোর যদি সবাই তোর নিন্দে করে, অপমান করে, অসম্মান করে, গাল পারে, তোর কেমন লাগবে? আমার ওই বয়সে আমি তার দিকে হাত করে বলেছিলাম, ভালো লাগবে না ঠাকুর। তারপরে আমার পাশে বসেছিলেন সেদিন সব জায়েন্টস অফ ইন্টেলেকচুয়াল, যারা বসেছিলেন ঘরে, জায়েন্টস অফ ইন্টেলেকচুয়াল। তিনি একজনকে বললেন, ওদের জিজ্ঞেস করতো ওর কেমন লাগবে। আমি জিজ্ঞেস করলাম তার নির্দেশে, যদি কেউ অপমান করে, অসম্মান করে, নিন্দা করে, আপনার কেমন লাগবে? ওদের জিজ্ঞেস করতো। এরকম করে ঘরের প্রত্যেককে জিজ্ঞেস করলেন, যতজন মানুষের ঘরের মধ্যে ছিলাম আমরা। তারপরে শেষে যাকে জিজ্ঞাসা করা হলো তার নাম অধ্যাপক অনিল সরকার। তাকে জিজ্ঞাসা করলেন, তুই কি পাস করেছিস? উনি বললেন এমএ। তারপরে সবাইকে বৈদ্যনাথ সিলদাকে জিজ্ঞেস করলেন, তুই কি পাস করেছিস? তিনিও বললেন, আমি ডিলিট করেছি। ঠাকুর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে করতে, ওই শালা আমার এখানে সবাই সব পাস, একমাত্র আমি শালা ফেলের পাস। হঠাৎ বললেন, আমার এখানে সবাই সব পাস, একমাত্র আমি শালা ফেলের পাস। কিছুক্ষণ চুপ করে থাকলো, প্রসঙ্গটা অন্যদিকে ঘুরে গেল। ঠাকুর সবার দিকে তাকিয়েছিলেন যেমন, আস্তে 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 তখন জ্যোতি আশ্রম বাঁ দিকে, এখনো তাই আছে, টিনের চাল, বেড়ার ঘর, ওই জ্যোতি আশ্রমের দিকে আস্তে আস্তে মুখটা ঘুরে গেল। ঘুরে গিয়ে আমরা যখন শ্বাস নিই, বুকটা ওঠানামা করে, গলার এইখানে নার্ভগুলো, আর্টারিগুলো পাম্প করে, আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ হয়। ঠাকুর এরম করে তাকালেন, এই ডান হাতটা তুলে বাঁ হাতের উপরে ভর দিয়ে এরম করে ওই জ্যোতি আশ্রমের দিকে তাকিয়ে থাকে। সময়টা আমার মনে নেই, তবে মনে আছে অনেকক্ষণ সময়। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে সবার দিকে ঘরে এরম করে করে তাকালেন, তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোরা কখন আলি? এতক্ষণ সময় কথা বললেন, যা যা জিজ্ঞাসা করলেন, উত্তর পেলেন। তারপরে তিনি জিজ্ঞেস করছেন, তোরা কখন আলি? আমার বাবা আমার পাশে বসেছিলেন, হাতের উপরে মাটিতে ভর দিয়ে একটু এগিয়ে গেলেন চৌকির কাছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, তার আগে কন আপনি কনে ছিলেন? আঙুল তুলে বলছেন, তার আগে কন আপনি কনে ছিলেন? ঠাকুরের কথা কোনো উত্তর দিলেন না। এই ঠোঁট দুটো চিটচিট করে কাঁপতে লাগলো, একদম মাসেলগুলো আমি তো বর্ণনা করতে পারবো না, ফিল করতে লাগলো। টোটাল ফিজিকটা থ্রবিং হতে লাগলো। আমরা যখন হাসি, আমাদের ঠোঁটটা হাসে, মুখটা হাসে, গোটা শরীর কখনো হাসতে দেখেছেন? আমরা যখন কাঁদি, শুধু চোখ দিয়ে জল পড়ে, মুখটা দেখলে বোঝে যে আমরা কাঁদছি। গোটা শরীর যে কাঁদে, দেখেছেন কখনো? আমি দেখেছি। এনার ভেতরে গোটা শরীরটা যেন থ্রিল করছে, থ্রব করছে, ভাইব্রেট করছে। তিনি ওই কাঁপা কাঁপা ঠোঁটে অস্ফুট উচ্চারণ করলেন, মা মা, 3 বার বললেন। বলি জ্যোতি আশ্রমের দিকে তাকিয়ে থাকতে বললেন, আমার সালা কেন মনে হচ্ছিল আমার মা আমার দেখতে লাগছে। এটা যখন বলছেন, চোখ দুটো জলে টাপুর হয়ে গাল দিয়ে একটু করে আসছে। আমার কেন মনে হচ্ছিল আমার মা আমার দেখতে লাগছে। মা, সারা মা যে কি জিনিস, এরকম করে 3 বার বললেন। তারপরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই কখনো তোর মার হাতে মার খাইছিস? তার কিছুদিন আগে আমার মা চাবি ছুঁড়ে ফেলেছিলেন, আমার ঠোঁট কেটে প্যারি ডাক্তার সেলাই করে দিয়েছিল। আমি বললাম হ্যাঁ। জিজ্ঞেস করতো, সবাইকে আবার জিজ্ঞেস করলেন, সবাই তার মার হাতে মার খেয়েছে কিনা। তারপরে জিজ্ঞেস করলেন আমার দিকে তাকিয়ে, তুই তোর বাপের ধমক খাইছিস? বললাম হ্যাঁ। জিজ্ঞেস করতো, সবাইকে পরস্পর জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে, সবাই বললেন হ্যাঁ।
ঠাকুর আবার চুপ করে থেকে বললেন, শালা যারা যারা মার হাতে মার খায় নাই আর বাপের ধমক খায় নাই, ওরকম দুর্ভাগা শালা আমি আর চোখে দেখিনি। যারা মার হাতে মার খায় নাই আর বাপের ধমক খায় নাই, উয়েগরের মতো দুর্ভাগা আমি শালা জীবনে দেখি নাই। আমার মা যে আমার কত বাড়িছে, কত বাড়িছে। বলতে বলতে যে স্মৃতিকে আমরা ভুলতে চাই, যে স্মৃতিকে আমরা মনে করতে চাই না, দুঃখজনক স্মৃতি বলি, ঠাকুর সেই দুঃখজনক স্মৃতিকে টেনে আনছে। আনতে আনতে বলছেন, একদিন আমি পদ্মার বাঁধের উপরে দাঁড়ায় আছি, আর দাঁড়ায় থেকে দেখি কি হুজুরের মন্দির থেকে মা সিঁড়ি বেয়ে গটগট গটগট করে নেমে আসতেছে। মার শরীরে কি জ্যোতি, শালা আলো যেন ঠিকরায় ঠিকরায় বাড়াচ্ছে আমার মনে হচ্ছে। আমি তখন ভাবলাম ওই হুজুরের মন্দিরে মা কয়েক ঘন্টা ছিলেন, শালা এই মন্দিরের মধ্যে কিছু মাল নিশ্চয়ই আছে, তা না হলে মার সারা শরীর দিয়ে জ্যোতি ঠিকরাচ্ছে। মা বাড়ায় চলে যাওয়ার পর দেখি সব জায়গাটা আলোর মতন হয়ে যাচ্ছে। মা বাড়ায় যাওয়ার পর আমি ঘরের মধ্যে হুজুরের মন্দিরে ঢুকলাম। স্বামীজি মহারাজের ছবিটা এখনো আছে, এখনো হিমায়ত করে রাখা আছে স্বামীজি মহারাজের ছবিটা সামনে, তার পাশে হুজুরের ছবি আছে, সরকার সাহেবের ছবি আছে, মাঝখানে স্বামীর ছবি আছে। ঠাকুর বলছেন, নিজে উদ্গীত করছেন, আমি ওই আসনের উপরে বসে সোজা স্বামীর ছবির দিকে তাকায় থাকলাম, হা করে তাকায় থাকলাম। তারপর মা যেভাবে শিখাই দিয়েছিল, চোখ বন্ধ করে এইখানে এইখানে নিজে আঙুল দিয়ে দেখাচ্ছেন, এইখানে স্বামী ভাববে লাগলাম। কিছুক্ষণ পরে বুকে ধাক্কা দিলে যেমন ছিটকায় পড়ে যায় না, আমি শালা স্বামীর ছবির সামনে বসে থেকে ঠাস করে চৌকাটার উপরে পড়ে গেলাম। কি যে ধাক্কা মারলো করতে পারবো না, কিন্তু একটা ধাক্কা পেলাম। আর তারপরেই ভেতরে আনন্দ স্ফুট হতে লাগলো। কি আনন্দ, শালা কওয়াও যায় না, শোয়াও যায় না, বওয়াও যায় না। আমি বললাম তো ওখান থেকে লাফ দিয়ে এক দৌড়ে সোজা কাশীপুর চলে গেলাম। অনেকটা দূর, অনেকটা দূর, ধান ক্ষেতের উপর দিয়ে এক দৌড়ে কাশীপুর চলে গেলাম। কাশীপুর থেকে আবার হিমেদপুর ফিরে আসলাম। এতটাই দৌড় পারলাম, এই শালা আনন্দ কিন্তু কম না একটু। তারপরে কি করি, ঝাঁপ দিলাম শালা পদ্মার উপরে। পদ্মার উপরে ঝাঁপ দিয়ে দীর্ঘ সময় সাঁতার কাটলাম, ডুব সাঁতার কাটলাম, এমনি সাঁতার কাটলাম, নানাভাবে। শরীরটা তো ক্লান্ত হওয়ার কথা, ক্লান্ত তো হলোই না, আনন্দ সারা আরো বেড়ে যাচ্ছে। মা তো আমার নাম দিয়েছিল, আমি ভাবলাম কি মার কাছে যায় না, কই মা খুব খুশি হবি। ছুটতে ছুটতে ভেজা কাপড়ে মার কাছে এসে দাঁড়ায়, করছি মা। তখন মাটির মেঝে তো আমার করে, মা সবে ওই মেঝে টেঝে মুছে টুছে দিয়ে সবে ঘরে গেছে। আমার ডাক শুনে বাড়ায় আসছে, আমি তো ওই মেঝের উপরে দাঁড়াইছি, আমার গা দিয়ে পদ্মায় ডুব দিয়ে আসা, টস 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 করে জামা দিয়ে কাপড় দিয়ে জল বাড়াচ্ছে। মা এরকম করে পায়ের থেকে মাথা পর্যন্ত দেখলো আমার, দেখেই কান ধরে ঠাস করে এক চড় মেরে দিল এক গালে। আমার আর মা আনন্দের কথা কওয়াই হলো না। তারপরেই দেখে আমার ছোট ভাই বাদলা, আমার ছোট ভাই বাদলা, যার ভালো নাম কুমুদ রঞ্জন চক্রবর্তী। আমার ছোট ভাই বাদলা ওই ছোট পায়ে হাঁটতে 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 মাটির কাদার উপর দিয়ে মা মা করতে করতে আসতেছে আমার চোখের সামনে। আমার চোখের সামনে আমার মা ওই ছোট ভাইটা কোলে তুলে নিল, শাড়ির আঁচল দিয়ে পার তলটা এরকম করে কাদাগুলো মুছাই দিল, আর কোলের ওপরে বুকের ওপরে ট্যাসে ধরে নিয়ে করছে কি, লক্ষ্মী আমার, সোনা আমার, তুমি এই কাদার মধ্যে পা দিছ কেন? আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় মা দেখতেছি আর ভাবতেছি আমার মার কোলে ভাই। মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। আমার তখন মনে হচ্ছে যে আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। আমার কতটা ভালোবাসে না, আমার ভাইকে যতটা ভালোবাসে আমার যেন মনে হচ্ছে। তারপরে ভাবলাম মার কোলে তো অনেকক্ষণ ভাই আছে, মার তো কষ্ট হচ্ছে দাঁড়ায় ভাইকে নিয়ে, একটু মার কোল থেকে যদি ভাইকে নিই তাতে যদি মার একটু আরাম হয়, এই ভেবেই মার কোল থেকে ভাইকে কোলে নিয়ে নিলাম। আমার মা আর একটা কান ধরে আর এক গালে ঠাস করে এক চড় মারল। ম্যারি করছে কি,
সারা বড় ধিঙ্গি দামড়া হয়েছে, তোর এতটুকু বোধভাসী গজায় নেই? ভেজা শরীর, ভেজা কাপড়, এই কাপড়ের ছোট্ট ছাওয়ালটা কোলে নিচ্ছো, ওর যদি জর্জারি হয়ে নিউমোনিয়া হয়। এই বলি আমার ভাইকে কোল থেকে ছিঁড়ায় নিয়ে ঘাট ধাক্কা দিয়ে এমন ধাক্কা দিল, ওই বারান্দাতে উঠোনিকে ঠেঁসড়ায় পড়লাম। তারপরে ধীরে 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 পদ্মার দিকে হাঁটা দিলাম। আমার না মার কাছে আসে আনন্দের কথা কওয়া হলো না। আমার খালি মনে হতে লাগলো আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে, আমার মা আমাকে ভালোবাসে না। এই কথা ভাবতে 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 পদ্মার পাড়ে যে দাঁড়ায় চিৎকার করে কোতে লাগলাম, আমার মা না আমাকে ভালোবাসে না, আমার মা না আমাকে একদম ভালোবাসে না, আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে, আমাকে একদম ভালোবাসে না। এই যত আমি এটা করছি না, তত আমার শরীর ভেতর থেকে ন্যাকানো শুরু করলো, আসলে ঝিমায় যেতে লাগলো। আমি ধপাস করে পদ্মার পাড়ে পড়ে গিয়ে মাটি খামচা করে বলছি, না আমি যে ভাবতেছি, আমি যে বলতেছি, সালে একটা কথাও ঠিক না। ফাল পেরে উঠে দাঁড়ালাম, দুহাত আকাশের দিকে তুলে দিয়ে চিৎকার করে বললাম, আমার মা আমাকে ভালোবাসে, আমার মা আমাকে ভালোবাসে, আমার মা আমাকে ভালোবাসে। চিৎকার করে দুহাত তুলে আমি আকাশের দিকে, পদ্মার দিকে তাকায় করতে লাগলাম, আমার মা আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, খুঁটেই লাগলাম চলে চিৎকার করতে করতে। একসময় আমার শরীরে আবার বল ফিরে এলো, শক্তি ফিরে এলো, ছুটতে ছুটতে মার কাছে আমি আসলাম। আমার মা আমার দিকে তাকালো, কিছু করলো না, থুতনি ধরে চুপ করে একটু করে চুমু খেলো। আমার সারা শরীর জুড়ে আনন্দের স্রোত বইতে লাগলো, আমার সারা শরীর জুড়ে শিহরণ খেলতে লাগলো। আমার তখন থেকে মনে হলো, যেমন করে যেভাবে যে অবস্থায় হোক না কেন আমার মা আমার খুশি করা লাগবেই। এটা আমার জীবনের ব্রত হয়ে গেল। আমার মাকে কি করে খুশি করা যায়, আমার মাকে কি করে ভালো রাখা যায়, আমার মাকে কি করে আনন্দ দেওয়া যায়, আমার মাকে কি করে সুখী করা যায়, আমার মাকে কি করে সেবা করা যায়, এইটাই শালা আমার জীবনের একমাত্র ধ্যান, ধারণা, চিন্তা, ব্রত হয়ে গেল। এই বলতে বলতে চোখটা আবার ছলছল করতে করতে গাল গড়ায় জল নেমে আসছে। তারপরেই বলে, শালা মা যে কি জিনিস। ঠিক এর মধ্যে অধ্যাপক শরৎচন্দ্র হালদার এসে বসলেন। শরৎচন্দ্র হালদার এসে বসার পরে ঠাকুর একটি অদ্ভুত প্রশ্ন করলেন। করেই শরৎদাকে জিজ্ঞেস করছে, শরৎদা, আপনি আপনার জীবনে কখনো আপনার মার গু পরিষ্কার করেছেন? শরৎদা বলল যে না, সে সুযোগ আমার হয়নি। তারপরেই আমাদের সৎসঙ্গের জয়েন্ট সেক্রেটারি চুনিলাল রায়চৌধুরী এসে বসলেন। ঠাকুর জিজ্ঞেস করেছেন, কেন চুনি, তুই তোর জীবনে কখনো তোর মার গু পরিষ্কার করেছিস? চুনিদা বললেন, না, আমার সেটা হয়নি। ঠাকুর এবার নিজের হাত দুটো এরকম করে নিজের চোখের সামনে তুললেন, তুলে হাত দুটো নিয়ে বলছেন, আমি আমার জীবনে আমার মার গু অনেক পরিষ্কার করেছি। তখন যদি কেউ আমার কত নাই অনুকূল, এই গু তুই খাবে পারবি? আমি অমৃতের মতো মার গুগুলো খাই নিতে পারতাম। কেন? আমি আমার মা ভালোবাসি, অমৃতের মতো মার গু আমি খাই নিতে পারতাম, মা ছাড়া কিছু নাই। শরৎচন্দ্র এই কথাটাকে প্রতিধ্বনি করে বলেছিলেন, যারা সব দিয়ে দিলে, সবাইকে বুঝলে, বুঝে বুঝে সেবা করলে, তাদেরকে কেউ বুঝতে পারলে না। এই আক্ষেপটা শরৎচন্দ্র করে গিয়েছিলেন। তাদেরই প্রতিনিধি স্বরূপ আমার সামনে বসে আছেন অনিল সাধুকার। উনি আমাকে গল্প করছেন যে আমার বৌদি এত বড় একটা হাঁড়ি নিয়ে আমাদের এতজন লোকের রান্না করেছেন, যা তোলা খুব কঠিন, যা তোলা খুব কঠিন। আমার বৌদি আমাদের বাড়িতে ওই হাঁড়ি উল্টে দিয়ে ফ্যান গেলে আমাদের রান্না করে খাওয়াতে। এই অনিলদা আমাকে গল্প করছেন এরকম একটি স্মৃতিতর্পণ সভায়। সে কে? সে নারী কে? ওই যে গণেশদা বসে আছে কলকাতায় গাঁজা লেনের কাছেই থাকেন, মানিকতলায়। তার বাড়িতে আমি 2-3 বার গেছি। কলকাতা শহর, মানিকতলার সেন্ট্রাল ক্যালকাটা, যেখানে সে বড় হয়ে উঠেছে, নর্থ ক্যালকাটার আর সেন্ট্রাল ক্যালকাটার মাঝামাঝি, যেখানে সে বড় হয়ে উঠেছে, কলকাতা শহরের আদব, কায়দা, কালচার কাল থেকে বড় হয়ে উঠেছে। যে কলকাতা শহরে ট্রাম, গাড়ি, দোতলা বাস চলতো সেই সময়, রাস্তা থেকে একটু বেরোলে পরে দোতলা বাস, একটু এগিয়ে গেলে ট্রাম লাইন। যে কলকাতা শহরের কখনো তখন লোডশেডিং কি জিনিস ছিল না,
সেখানে ইলেকট্রিক আলোতে তখন জল করতো গোটা কলকাতা। সেই কলকাতা ছোট্টবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত যে মানুষ হয়ে উঠেছে, সেই মানুষটির বিয়ে হলো কোথায়? এই কোলোরা গ্রামে। কোথায় কলকাতা আর কোথায় কোলোরা গ্রাম? আজকে আর সেই সময়টাকে খালি চোখ বন্ধ করে একবার তফাৎটা ভেবে নিন। এটা সুখের না দুঃখের? এটা আনন্দের না বেদনার? এটা তৃপ্তির না কষ্টের? একবার চোখ বন্ধ করে ভেবে নিন যে কলকাতা শহরে বড় হওয়া, বেড়ে ওঠা, সেখান থেকে এই কোলোরা গ্রামে। আর এখনকার মতো কোলোরা গ্রাম তখন ছিল না। এই গণেশ দা আমাকে বলছেন অনেক সময় নৌকো করতে আসতে হতো বর্ষার সময়। এই যে গণেশদা বসে আছে, তার দাদা সে বলতেন যে অনেক সময় আমাদের নৌকো করেও আসতে হয়েছে। সেইখান থেকে সেইখানে এসেছে। এই স্মৃতিটা সুখের না দুঃখের আমি বলতে পারবো না, কিন্তু এটা স্মৃতি। একে ভুলে যাওয়ার প্রয়োজন নেই, একে মনে রাখা প্রয়োজন। যেমন হিমায়তপুরের স্মৃতি আমরা ভুলতে চাই না, মনে রাখতে চাই। সেখান থেকে সৎসঙ্গের আন্দোলন বিসৃষ্ট হয়ে বেদিনমিত হয়ে উঠেছিল। আজকে ঝাঁ চকচকে দেহঘর থেকে আমরা সে আন্দোলনকে বুঝতে পারবো না। সেদিন সে আন্দোলন কিভাবে নির্মিত হয়েছিল, যে আন্দোলনে অসংখ্য অজস্র অযুত মানুষের আত্মাহুতির ওপর দিয়ে আজকে আমি আশিস গাড়ি চড়ে আসছি, সৌভিক মোটর বাইকে করে আসছে, গান গাইতে ফিরে যাচ্ছি। আর এই জগৎদা এখানে আমার একটা জ্যান্ত স্মৃতি আছে। আমরা কোথেকে আসছি মনে নেই, হাওড়া স্টেশন কয়লার ইঞ্জিন। জগৎ চট্টোপাধ্যায় তার কোথেকে যেন এসেই ট্রেন ধরবেন সাঁকরাইলে, আর আমার বাবার সঙ্গে দেখা। রঞ্জিত চক্রবর্তী আর জগৎদা আসছে, আর তখন বাবা বলে জগৎ বলে ডাক দিলেন। জগতে ছুটে এসে আমার বাবাকে প্রণাম করলেন। বাবা বললেন 500 টাকা দে। জগৎদা 500 টাকা বাবাকে দিয়ে দিলেন, সবুজ 5 টাকার নোট। বাবা তো ফিরে চলে গেলেন। জগৎদা বহুদিন পরে আমাকে বলেছিলেন, আমার কাছে এই 5 টাকাই সম্বল ছিল। আমি সৎসঙ্গ করে 5 টাকাই ভিক্ষা দক্ষিণা প্রণামী যাই বলো না কেন, যাই বললো না কেন, আমি তাই পেয়েছিলাম। আমি নিঃসংকোচে দিয়ে দিলাম গোবরদাকে, এবং তারপর আমার আর ট্রেনে ওটা হলো না। আমি হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশন থেকে কলোরাতে এসেছিলাম। এগুলো ভুলে যাওয়ার স্মৃতি নয়, এগুলো মনে রাখার স্মৃতি। এগুলো মনে রাখার স্মৃতি। আমিও এই স্মৃতির অনেক সাথী সঙ্গী। আমিও এই পরিশ্রমের একজন অন্যতম কর্মী এই নির্মাণ কর্মযজ্ঞের। এখন বয়স হয়ে গেছে। আমিও দেওঘরকে বেড়ার ঘর, তখন এই ঝাঁ চকচকে দেওঘর ছিল না, জঙ্গল ছিল, জঙ্গল। এই বন কেটে বসত করার আমি একজন কর্মী সেখানকার। আমার এই দুহাত দিয়ে সেই আশ্রমের সেবাও করেছি আমি। আজকে ঝাঁ চকচকে আশ্রম। এ স্মৃতি ভোলার নয়, এ স্মৃতি মনে রাখা। আমরা এখনকার সময় যখন স্মৃতিকে স্মরণ করছি, এখনকার সময় স্মৃতি বলি, এখনকার সময় দু একটা স্মৃতি বলি। একটা যৌথ পরিবারে অনিল আর বৌদি বড় হয়েছে। অশোক সাধুকার স্ত্রী একটা যৌথ পরিবারকে সামলেছেন। শুধু স্বামী ছেলেপুলে নিয়ে নয়, তার সাথে তার শ্বশুর শাশুড়ি দেওর ইত্যাদি অনেক অনেক লেজুর তার সঙ্গে জুড়ে ছিল। এখনকার স্মৃতি বলি, এখনকার স্মৃতি হচ্ছে এত ভার আর কেউ বহন করতে পারে না করতে। এখনকার স্মৃতি হচ্ছে নিউক্লিয়ার স্মৃতি, ছোট্ট করে নেব কবুতরের খোপের মতো। এত দায়িত্ব নিতে পারা ভালো না। ছোট হয়ে গেলাম, একদম ছোট হয়ে গেলাম। আমি, আমার স্বামী, আমার ছেলেপুলে, ব্যাস হয়ে গেল। আর দরকার নেই, এত ঝামেলা পোয়ানোর দরকার নেই। আমার আর কোনো প্রয়োজন নেই। টুকরো হয়ে গেলাম, ভালো থাকলাম, সুস্থ থাকলাম। এরকম করে প্রত্যেকে যখন টুকরো হয়ে গেলাম, ঠিক এবার নিজের দিকে চোখটাকে ফিরিয়ে দিই। আমার এই দুটো হাত, একটা হাত চলে গেল। আমার দুটো পা, একটা পা চলে গেল। আমার দুটো লাং, একটা লাং চলে গেল। জনার্দন মুখোপাধ্যায়ের একটা লাং ছিল না, ভেলোরে গিয়ে বাদ দিয়েছিল, একটা লাং চলে গেল। আমার দুটো চোখ, একটা চোখ চলে গেল। আমার দুটো কান, একটা কান বধির হয়ে গেল। আমারটা কেমন লাগবে বলুন? আমার শরীরটা কেমন দেখাবে বলুন? আমি কেমন ফিল করব বলুন? আমি কেমন অনুভব করব বলুন? ভাবুন, মনে করুন। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ঠিক এরকমই একটি মা এসে, এই যে আমি যে কথাগুলো বললাম, এইরকম সমস্যার কথা ঠাকুরকে নিবেদন করছেন। এইরকম বসে ঠাকুরের কাছে নিবেদন করছেন। তখন তো এরকম মেঝে ছিল না, মোড়া মাটির উপরে বসে নিবেদন করছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুই ইচ্ছে করলে পরে তোর স্বামী ছাওয়াল পাওয়ালে টান দিয়ে আলাদা করে নিয়ে যাবে পারিস।
তোর স্বামী যদি তার ভাই, তার বাবা, তার মার সাথে দেখা করবে যায়, তোর বিরক্তি আসতে পারে, তুই বারণ করবে পারিস, নিষেধ করবে পারিস। আমি যে কথাগুলো বলছি এগুলো আলোচনা প্রসঙ্গের মধ্যে লিপিবদ্ধ করা আছে, খণ্ড বলছি না, দেখে নেবে। তুই ইচ্ছে করলে এটুকুন করবে পারিস। তুই ইচ্ছে করলে পরে তোর শ্বশুর শাশুড়ি মানবেরও পারিস, নাও মানবে পারিস। তোর দেবর ট্যাবর যারা আছে ওইগরের তাচ্ছিল্য তুচ্ছ করবে পারিস, তোর যেমন ইচ্ছে তাই করবে পারিস। তোর স্বামী কবির সঙ্গে দেখা করা, কথা বলা বারণও করবে পারিস। সব স্বাধীনতা না ঈশ্বর তোর দিছে, পরমপিতা তোর দিছে। কিন্তু এগুলো করতে করতে তোর তোর বরের যদি কখনো মনে হয় ও তো আমার ভাই, যাই তো দেখে আসি, তখনই তোর কথা মনে পড়বে না। বউ যদি শোনে রাগ করবে, না যাওয়া যাবে না। ওই ভাইয়ের ছাল পাল যদি ঘরে আসে, একটু করে নি, আমি তো এর জ্যাঠা হই, তখন মনে পড়বে না। বউ যদি শোনে বিরক্ত হবি, সংসারে অশান্তি বাড়বে, দরকার নাই, তুই চলে গেলি পাশ ফিরে। কি হলো কবে পারিস? একটা দিন এমন আসবে পারে, ঠাকুর বলছেন এমন একটা দিন আসবে পারে, এ সমস্ত একটু একটু করে জমে থাকা স্মৃতি, এগুলো স্মৃতি, সমস্ত একটু একটু করে জমে থাকা স্মৃতি একটা সমষ্টিগত স্মৃতি হয়ে একদিন তোর ওপরে পড়বে পারে। এই এই আমাকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, এই আমাকে সবার থেকে আলাদা করে ফেলেছে। আমার এতগুলো জড়ানো জিনিস, সব হাত চোখ, হাত পা কান চোখ সব একটু একটু খুব লাগিয়েছে। এই এমবা হবের পারে। সেদিন তুই কি করবি? সেই মাটি তখন ঠাকুরের দিকে হাত জোর করবে, থামুন ঠাকুর, থামুন, থামুন ঠাকুর, থামুন, আমি আর সহ্য করতে পারছি না, থামুন, আমি এই সবগুলো করেছি, আপনি যা যা করলেন এতক্ষণ আমি এই সবগুলো করেছি, আপনি থামুন, আমাকে আপনি উদ্ধার করুন, আমাকে আপনি উদ্ধার করুন, আমি এই সবগুলো করেছি, যা যা আপনি করলেন। আমার ভয় করতেছে, এখন আমার এখন ভয় করতেছে। ঠাকুর হাসতে হাসতে বললেন, তেজ তো মারাই ফেলেছিস, আর করবি কি? এখন জেম্বায় যা জোড়া লাগানো যায় সেই পথ ফিকির বার করে নে, ভাঙা যাবি না একদম। যেভাবে যেভাবে সেলাই করে করে সব জোড়ানো যায় সেভাবে ঠিক করে নেগা। তুই ওর, ও তো, ও তার, ও তার, এরকম করতে করতে ঠাকুর বোঝে থাকলেন তো আমাকে নল দিয়ে দিয়ে পরস্পরের মধ্যে ওই যৌথ মনোভাব আবার ফিরায় নিয়ে আয়, তবে গা সংসার। কাল ষষ্ঠী মা সেখানে বসেছিলেন, ফট করে বললেন সংসার কাক কয়? ঠাকুর মুহূর্তের মধ্যে উত্তর দিচ্ছেন, যেখানে সমীচীন ভাবে বাস করতে পারা যায়। সমীচীনতা কি? আমার চোখ নষ্ট করে দাও। সমীচীনতা কি? আমার একটা হাত প্যারালাইজড হয়ে যাওয়া। সমীচীনতা কি? আমার একটা পা অ্যাম্পুটেট করে দেওয়া। এটা সমীচীন নয়। তাই ঠিক সংসারও সেরকম, সমীচীন ভাবে যেখানে বাস করতে পারা যায় তার নাম সংসার। এই যে এতগুলো কথা আমি এতক্ষণ বললাম, এই কথাগুলো শুধু অনুকূল চন্দ্রের কথা নয়, এই কথাগুলো শুধু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা নয়। এখন 2026-এর আজকের দিনে, আজকের সময় দাঁড়িয়ে থেকে এখনকার বিজ্ঞান একে 100% স্বীকার করছে। ওই যে পরমপিতা লিখেছিলেন, সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব, তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। তাড়ানো যায়। এগুলো যে স্মৃতিগুলো আমার কাছে এখন দুঃখবহ মনে হচ্ছে, এই স্মৃতিকে আমি যদি ইচ্ছে করি এক মুহূর্তে তাড়িয়ে দিতে পারি। কি করে পারি? কেমন করে পারি? ওই যে মা আমাকে ভালোবাসে না, আমার ভাইকে ভালোবাসে, ওই যে আমার যে স্মৃতিগুলো ছোট্টবেলা থেকে, তিনি আচার্য ব্যক্তিত্ব, তিনি চলমান মূর্তিমান আচার্য ব্যক্তিত্ব, আদর্শ, জীবন্ত আদর্শ। তিনি এগুলো নিজের জীবনে ঘটিয়েছেন, ইচ্ছে করে ঘটিয়েছেন, লীলা করেছেন। এই লীলা মাধুর্যের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ মার্গ উন্মোচন করিয়েছেন। আর এর ভেতর দিয়ে তিনি যে বলছেন, এখন বিজ্ঞান কি বলছে জানেন? আমাদের মস্তিষ্কের মধ্যে ছোট্ট দুটো অর্গান রয়েছে, একটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস, যেখানে স্মৃতিকে সংরক্ষণ করে। আমি যদি আশিসকে হাতটা স্পর্শ করি, আশিসের ব্রেন বলবে যে প্রলয় মজুমদার আশিসের বাঁ হাতটাকে স্পর্শ করেছে। এই যে স্মৃতি, স্পর্শানুভূতি, এই যে অনুভূতি, এটা মস্তিষ্কের 150 গ্রাম মস্তিষ্কের ছোট্ট একটা জায়গা, এইটুকু সর্ষের মতন একটা জায়গা, তার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। সেইখানে রেকর্ড হয়ে যাবে, সেখানে রেকর্ড হয়ে যাবে। এই রেকর্ডটা
অ্যাক্টিভেট করবে কে? তার পাশে আর একটা অর্গান আছে যার নাম হচ্ছে অ্যামিগডালা, ওকে অ্যাক্টিভেট করবে। তাহলে আমার এই দুটো জায়গায় ব্যালেন্স করার উপায় কোথায়? ঠাকুর বলছেন, আমি চিৎকার করে বলতে লাগলাম, মা আমার সাথে যাই ব্যবহার করুক না কেন, আমি মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। তারপরে আমি বললাম, মাকে সেবা করা, মাকে খুশি করা, মাকে তৃপ্তি দেওয়া, মাকে আনন্দ দেওয়া আমার জীবনের একমাত্র ব্রত এবং সাধনা। এই যে সংকল্পটি তিনি তৈরি করলেন, একদিন অধ্যাপক পঞ্চানন সরকারদা, সংকল্প বলতে আমরা অনেক সময় ওম বিষ্ণু বলে সংকল্প করি, ওই সংকল্প আর এনার সংকল্প এক নয়। ওই সংকল্প করা ওরকম করে কোষাকুষি হতো কি কুশ নিয়ে, তিল দিয়ে, আর ইনি যে সংকল্পের কথা বলছেন, এই সংকল্প এক নয়। কেমন সে সংকল্প? আজকের এই স্মৃতি স্মরণ একটা সংকল্প সভা বটে। এই স্মৃতি স্মরণ, ঠাকুর শোক পছন্দ করতেন না। বিধান বিনা বাণীর মধ্যে তিনি পরিষ্কার, বইটার মধ্যে তিনি পরিষ্কার বলছেন, শোক শয়তানের সবচেয়ে উপাদেয় খাদ্য। শোক হচ্ছে শয়তানের সবচেয়ে উপাদেয় খাদ্য। আমাদের প্রিয়জন যখন চলে যায় তখন আমাদের ভেতরে শোক উৎপন্ন হয়, প্রাইমা ফেসিতে শোক উৎপন্ন হয়, চোখ দিয়ে জল পড়ে, হাপুস হাপুস করতে থাকি, আমরা ছটফট করতে থাকি। তখন আমাদের স্যাটান অ্যাটাক করে সেই মুহূর্তে, যখন প্রিয়জন বিয়োগ হয়। সেই কারণে অসহজ বিধি পালন করতে বলেছেন। রেফারেন্স কোট করছে দীপরক্ষী প্রথম খণ্ড। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরকে সরাসরি জিজ্ঞেস করছেন, অসহজ পালন করার তাৎপর্য কোথায়? ঠাকুর অনুকূল চন্দ্র সঙ্গে সঙ্গে বলছেন, ওই পিরিয়ডটা, যে বর্ণের যে ক্যাপাবিলিটি, ওই পিরিয়ডটা আমরা শোকগ্রস্ত হয়ে থাকি। মাথাকে মুন্ডন করতে হয়, কেননা সান রে আমাদের ভেতরে ভিটামিন ডি ওর ভেতর থেকে আমাদের ভেতরে প্রেরণ করে, যেখানে সব জিনিসগুলো নার্ভোজেনিক ইনলেট এবং শরীর বিধান সংগঠিত হয়ে ওঠে। বিজ্ঞান অনেক পরে এটাকে আবিষ্কার করে ভিটামিন ডি দিয়েছে শরীরের হাড়ের সংপুষ্টির জন্য। এই যে প্রত্যেকটি ক্ষেত্রে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে আনফোল্ড করেছেন অসহজ পালনের তাৎপর্য। অসহজ কেন পালন করতে হয়? আর অসহজ চলাকালীন কখনো কোনো সময় আমাদের জ্ঞাতি অসহজ অনেকে পালন করি না আমরা। আমার কাকার অমুকের তমুকের হলাম, ছাড়ুন তো, দেখা নেই, সাক্ষাৎ দিয়ে সম্পর্ক নেই, ছেড়ে দিন তো। ঠাকুর পছন্দ করেননি, ঠাকুর মানতেন এগুলো। জ্ঞাতি প্রত্যেকের অসহজকে তিনি মানতেন। তিনি বলতেন তখন কি করতে হয় না, গর্ভগৃহে প্রবেশ করতে হয় না, ঈশ্বরের গর্ভগৃহে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয় না। তিনি কি বলেছেন, ইষ্টভীতি করতে হয় না। ওনাকে আমি দীর্ঘদিন, অনেকগুলো ছেলেপুলে হয়েছে, ঠাকুরের ছেলেপুলেদের, নাতি নাতনিদের অনেকের ছেলেপুলে হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মধ্যে দেখবেন অসহজ ব্যবস্থা, তার মধ্যে জন্মাসহজ এবং মৃতাসহজ একই নিয়ম ঠাকুর পালন করেছেন। ঠাকুর পরিবারে পালন হতে, আজও পালন হতে, আমি দেখি জন্মাসহজ এবং মৃতাসহজ একই রকম পালন করতে হয়। আনন্দ ওষুধ বলে সংক্ষেপে ছেড়ে দেওয়া, উনি কখনো সংক্ষেপ বাইপাস করেননি কিছু। সেই ক্ষেত্রে তিনি যে সংকল্প করলেন, সংকল্পটা কেমন? তার দিব্য জীবন। এই কারণে এই স্মৃতি স্মরণ সংজ্ঞার সঙ্গে প্রফেসর পঞ্চানন সরকার ঠাকুরের কাছে বসে আছেন। ঠাকুর হঠাৎ পঞ্চানন তাকে, চলেন একটু ঘুরে আসি। এই দুপা এগিয়ে আশ্রমের মধ্যে দুপা যেতেই একটা ট্যালটেল করে গু পড়ে আছে। ঠাকুরের গুটার কাছে ইচ্ছে করে গেল, গিয়ে বলছেন, শালা পেট খারাপ করেছে। পঞ্চানন সরকার বলছে, কার? এই যে যা ট্যালটেলি গু, তার পেট খারাপ করেছে, আপনি কাম করেন তো। বলে, আরে কে হাগলো তাই তো আমি জানি না। বলে, দেখে তো মনে হচ্ছে কুত্তারি গু, এই গুয়ের ধরন দেখে মনে হচ্ছে কুত্তারি গু, আপনি কাম করেন তো। বলে, কি? এই কুত্তাটাকে খুঁজে বার করে ওর পেটটা খারাপ ঠিক করে দেয়। বলে, পাগল হয়েছেন আপনি? 400 450 কুকুর আমাদের আশ্রমে, কে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি করে কুকুর খুঁজবো? ঠাকুর বলে, সংকল্প করেন। সংকল্প কি? ভালো করে শুনুন। সংকল্প করেন। কি সংকল্প করবো? কুত্তার গু না সারানো পর্যন্ত আমি কিন্তু খাবো না, ঘুমাবো না রাত্রিবেলার দিকে। পঞ্চানন্দের মহাবিপদ, এই কুত্তা খুঁজে পাবো কোথায়? কোথায় এত বড় আশ্রম, 400 কুকুর, এই কোথায় কোথায় ঘুরছে না ঘুরেছে, আমি কি জঞ্জল এখানে ওখানে এই বয়সে আমি খুঁজতে পারি কুকুর? হিমায়তপুর হলে তখন যেটা শরীরে শক্তি ছিল, এখন কি যে করে সম্ভব? ঠাকুর অনেকক্ষণ, আপনারা দাদাগিরি দেখেছেন, কন বানেকা করপতি দেখেছেন, হেল্পলাইন আছে। ঠাকুর একটু একটু করে হেল্পলাইন দিচ্ছেন, দিয়ে বলেছেন যে, শালা মাথায় গোবর পড়া,
মাথায় কিচ্ছু নাই, এইরকম ছাল পাওয়ালে আপনি সালা ধরিছেন আর ম্যাট্রিক পাস করা দিচ্ছেন 3 বছরের মধ্যে। কত এলেম আপনার কত দেখি, সালে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, যে শান্তির মা সরোজিনী ওয়েক আপনি পাস করায় দিলেন, লেখাপড়া শিখাই দিলেন, আর আপনি কুত্তে খুঁজে পাবেন না। এ হবেন পরে আপনি কত রকমের জিনিস, কত এতফাকে বুদ্ধি দিয়ে সবাইকে ইংরেজি গ্রামার ধরায় দিয়েছেন। আমি একটা কথা কই, কত দেখি, দিনের মধ্যে একবার, দিনের মধ্যে 2 বার আশ্রমের কুত্তা যেখানেই ঘুরে বেড়াক না কেন এক জায়গায় জড়ো হয়। সেই জায়গাটা কনে হেল্পলাইন দিচ্ছেন, দাদাগিরি কোন মানে করে প্রতির মতো। পঞ্চানন সরকার টক করে ধরবে আনন্দবাজার, এই ঠিক ধরেছেন। সব এঁটো পাতা খাওয়ার জন্য যত কুকুর থাক গিডনি আশ্রমে কেউ দেখবেন, সব কুকুর ওই দুবেলা, আমি দেখে বলছি, সব কুকুর ওই দুবেলা আনন্দবাজারের কাছে যেখানে এঁটো পাতা ফেলা হয় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। ফেললেই সঙ্গে সঙ্গে মুখ দিয়ে খেতে শুরু করে, চাটতে শুরু করে। পঞ্চানন্দা বলছেন যে ওই আনন্দবাজারে এই তো ধরে ফেলেছে, যাত্রা কোথায় যাবো, আনন্দবাজারে। পঞ্চানন্দ আনন্দবাজারে কি করবো, এখন থেকে সালে ঘাপড়ি করে বসে থাকবেন, আনন্দবাজার শুরু হতে তখন ঢের দেরি আছে। একটা লম্বা দড়ি নিয়ে যাবেন, বড় দড়ি, একটা করে কুত্তা যে জড়ো হবেন ফট করে গলায় গিট দিয়ে বেঁধে ফেলবেন। যত কুত্তা আছে যখন জড়ো হবে সব কুত্তাগুলোকে পারবেন, যার সালা পেট খারাপ করেছে সে ট্যালট্যালে গু ফেলবেই কি ফেলবে, আর সেইটা ধরে বাকিগুলো ছাড়িয়ে দিবেন। পঞ্চানন্দ হাঁ করে তার দিকে তাকিয়ে থেকে বলতেন, আপনি এত নির্মম। বলে আরে নির্মম কি, আপনি তো সংকল্প করেছেন, এর নাম কায় সংকল্প। সংকল্প করতে গেলে পরে তা যতক্ষণ না সিদ্ধ হয় তার জন্য যা যা প্রয়োজন সব উপকরণাদি সংগ্রহ করে ওর থেকে যতক্ষণ বার করতে না পারেন ততক্ষণ সংকল্প সিদ্ধ হয় না। এর নাম কয় সংকল্প। যার লাগে পারেন, পঞ্চানন সরকারের সময় লেগেছিল কত জানেন? ঠাকুরের রাত্রিবেলা ভোগ হয়নি, পূজ্যপাদ বর্দা দাঁড়িয়ে আছেন, নেন বলে পঞ্চানন তো এখনো আসে নাই, কুত্তার পেট ঠিক হলো কিনা এখনো কয় নাই, আসুক তারপরে খাবো নি। সেদিন 11:40 পর্যন্ত রাত্রি। আর যারা সেবক, আমি শ্রদ্ধার সাথে বলছি, যা দেখেছি তাই বলছি, কেউ অন্যভাবে ব্যাখ্যা করবেন না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কেউ, সবাই তো আশ্রমে থাকতেন না, কেউ বেলাবাগান, কেউ ক্যাস্টার টাউন, অনেক দূরে দূরে সাইকেল করে যেতে হবে, হেঁটে যেতে হবে, রিক্সা তো পাবে না, টাঙাও পাবে না। সবাই বলতেন ও পঞ্চানন্দ শাড়ি ফেলবে, আপনি খেয়ে শুয়ে পড়বেন, মানে কেউ বিশ্রা পাতবে, কেউ মশারি টাঙাবে, কেউ যার যা ভাগ করা কাজ সেগুলো করে তো সব যাবে। প্রত্যেকেই ঘড়ি দেখছে, রাত্রি 11:40, মধ্যরাত্রি হয়ে গেল। ঠাকুর বারবারই বলছেন তামাক খাই, তামাক একবার খেলে 40 মিনিট সময়, একবার তামাক খেলে 40 মিনিট সময়, একটু তামাক খাই। পঞ্চানন্দ তো এখনো আসলো না। এরকম করতে করতে প্রায় 11:40 কি 42 মিনিটে শ্রদ্ধেয় পঞ্চানন্দ এসে বললেন, ভগীরথদার কাছে কুত্তাটাকে ধরে নিয়ে গেছিলাম, 3-4 বার ওষুধ খাওয়াইছি, বীরেন্দার কাছেও নিয়ে গেছিলাম, ওখান থেকেও ওই মেজার গ্লাসে কিছু বীরেন্দা খাওয়াই দিছে, অ্যালোপ্যাথি কবিরাজি সব দিছি। এখন কুত্তাটা শক্ত পায়খানা করছে। ঠাকুর একটা স্বস্তি ফেলবে, শালা এইবার আমার স্বাস্থ্য হয়েছে, নেয় সারা খাওয়ার বড় খোকা, তারায় খাই। এই মানুষটি আমাদের কাছে নররূপে এসছেন। এই যে একটা গান গেল না, বিশ্বভুবন সৃষ্টি করেছে, একটা গান গেল কিছুক্ষণ আগে, এই হচ্ছে সেই ভুবন সৃজক ব্যক্তিত্ব। তার সাথে প্রত্যেকটা অস্তিত্বের রিলেশন রয়েছে, তার সঙ্গে প্রত্যেকটা অস্তিত্বের সম্পর্ক এবং সম্বন্ধ রয়েছে। আর সেই সম্পর্ক এবং সম্বন্ধকে নিয়ে যত আমরা বহির্মুখী দৃষ্টিতে থাকবো, আপনি রাস্তা থেকে বেরোলে অ্যাভয়েড করতে পারবেন না। আপনার চোখ যেদিকে পড়বে, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো নারী, যেদিকে আপনার চোখ পড়বে সেদিকে আপনার চোখ আটকে যাবে। একটু 1 সেকেন্ডে 10,000 ভাগ করলে একটুখানি আপনার স্মৃতিতে হিপ্পোক্যাম্পাসকে রেকর্ড করবে। ঠাকুর তাই বলছেন, তোমার জীবনে যদি সেন্ট্রাল কেউ না থাকে, যদি কেন্দ্র কেউ না থাকে, এটা আমার গ্রহণ করা উচিত না, যেই মনে হবে উচিত না ওটাকে ডিসকার্ড করে দাও। এটা আমার গ্রহণ করা উচিত কি উচিত না, এটা গ্রহণ করা উচিত, রেখে দাও, ওটা হিপ্পোক্যাম্পাস রেকর্ড করবে। আর যেটা রেকর্ড করা উচিত নয় ওটাকে তুমি বর্জন করো। কেন? আমার গুরু পছন্দ করেন না, আমার গুরু এটা চান না, সঙ্গে সঙ্গে ওটা রেকর্ড থেকে বেরিয়ে যাবে। আর অ্যামিগডালাকে ততটাই অ্যাক্টিভেট করতে শুরু করবে। এই বিজ্ঞান, এই ফিজিওলজি এখন আমাদের এই তত্ত্বকে স্বীকার করে। ইচ্ছে করলে আমি রাখতেও পারি, ইচ্ছে করলে আমি তাড়িয়েও দিতে পারি। সেই কারণে তিনি সত্য অনুসরণে একটা লাইন নিজে হাতে লিখেছেন। কি করতে হবে? সবসময় কি করতে হবে?
মনের অনুসরণ করতে বারণ করেছে। সবসময় কি করতে হবে? উনি পরিষ্কার একটি লাইনে বলেছেন, ভাবমুখী থাকতে চেষ্টা করো। একটা লাইনে বলেছেন ভাবমুখী থাকতে চেষ্টা করো। ভাবমুখী মানে কি? টু বি। আবার ব্যাখ্যা করছেন টু বি মানে হওয়ার আবেগ। তোমার ভেতরে সে আবেগ, উৎসাহ, উদ্দীপনা এগুলো সবসময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করো। মা কি করছেন, বাবা কি করছেন, এখন এটা ছবি, জাস্ট আ পিকচার। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কখনো পিকচার ছিল না। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কখনো পিকচার ছিল না। ঠাকুর যেন যখন ফুল দিতেন সকালবেলা মায়ের চরণে, অজিত গাঙ্গুলিটা ফুল ধরে থাকতেন, বঙ্কিম রায়টা হাতে তুলে দিতেন। এই যে দেওয়াটা আমি চোখে দেখেছি, যেন জ্যান্ত মায়ের চরণে অর্পণ করছেন ফুল, যেন জ্যান্ত মায়ের চরণে ফুল অর্পণ করছেন। এটাকে আমি ছবির পায়ে ফুল দেওয়া দেখি। ঠিক এইরকম মনোবৃত্তি নিয়ে প্রত্যেক দিন আমার অ্যাক্টিভিটি যখন থাকবে, আমার যেন মনে হবে আমি রাত্রি দেরি করলে পরে মা অস্থির হতেন, আমি দুপুর বেশি দেরি করলে মা অস্থির হতেন। একটাকে অবলম্বন করে আমার জীবন যখন আবর্তিত হবে, কারণ এটা করলে আমার গুরু খুশি হন, এইটাকে অ্যাক্টিভেট করলে আমার গুরু খুশি হন, তৃপ্তি পান। এইটাকে যখন আমি অ্যাক্টিভেট করতে থাকবো, ধীরে ধীরে আমার জীবন চক্রের পরিবর্তন হতে থাকবে। সেই জন্যই স্মৃতিসভা, সেই জন্যই স্মৃতি তর্পণ, সেই জন্যই স্মৃতি মনন, সেই জন্যই স্মৃতি স্মরণ করা। আর এই কারণেই ঠাকুর আমাদেরকে একমুখী আসক্তির নামে যোগ, এই যোগ সিদ্ধ হতে বলেছেন। আগে যোগ সিদ্ধ হতে হয় বাবা মায়ের, তারপরে গুরুতে ধীরে ধীরে। বাবা মা জন্ম না দিলে গুরু পেতাম কোথায়? বাবা মা প্রসব না করলে, জন্ম না দিলে গুরু পেতাম কোথায়? ওই জন্য তিনি প্রথমেই বলছেন মাতৃ দেব ভাব, ওই জন্য বলছেন পিতৃ দেব ভাব। মা আমাকে গ্রহণ করেছেন, মা আমাকে বড় করেছেন, মায়ের স্থান অনেক উঁচুতে। তাই আমাদের আর্য সনাতনী মত মাকে বহু রূপে চিহ্নিত করেছেন, বহু ভাবে বিভক্ত করেছেন, বহু রূপে পুজো করেছেন, বহু শব্দে চিহ্নিত করেছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ভার্যা, জায়া, মনোবৃত্তানুসারিণী, অর্ধাঙ্গিনী, অনেক শব্দ, আপনার কোন শব্দটা পছন্দ হয় সবচেয়ে? প্রশ্ন করছেন আপনার কোন শব্দটা পছন্দ হয়? কে করছেন? প্রফুল্ল কুমার দাস। প্রফুল্ল কুমার দাস আর সঙ্গে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। এই জায়া, ভার্যা, বধূ, স্ত্রী, মনোবৃত্তানুসারিণী, অর্ধাঙ্গিনী, এতগুলো শব্দ একটা নারী সম্পর্কে বলা হচ্ছে। আপনার কোন শব্দটা পছন্দ? ঠাকুর এক মুহূর্তে বললেন সহধর্মিনী, সঙ্গে সঙ্গে বললেন সহধর্মিনী। এটা খুব চারটেখানি কথা নয়, এটা খুব চারটেখানি কথা নয়। একটা নারী থেকে সহধর্মিনী হয়ে ওঠা খুব চারটেখানি কথা নয়, খুব সহজ ব্যাপার নয়। এটা তপস্যার ব্যাপার, এটা সাধনার ব্যাপার, একটা সহধর্মিনী হওয়া। আর তাই শরৎচন্দ্র বলেছিলেন একটা নারী ধীরে ধীরে বিবাহের পর নিজেকে সহধর্মিনী করে তোলার ব্রতকে পালন করে, কিন্তু তাকে আমরা অনেকে বুঝতে পারি না, তাকে আমরা চিনতে পারি না, তাকে আমরা ধরতে পারি না। সে কিচ্ছু চায় না, দিয়ে দেয় সব, তাকে আমরা কিচ্ছু দিতে পারি না। তাই তিনি বলেছিলেন নারীকে সম্মান করতে হয়, মাকে সম্মান করতে হয়, মেয়েকে সম্মান করতে হয়, মা ভেবে সম্মান করতে হয়, আর তার থেকে আমাদের জাগরণ, উদ্বোধন হয়। এইটুকুই বললাম। এরপরে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ নেবেন। যেটুকু কথা আমি বললাম ভেবে দেখবেন, মনে করে দেখবেন, আমাদের সংসারগুলো স্বর্গের মতো হয়ে যাবে। আর ক্ষুদ্র স্বার্থ নিয়ে যত চিন্তা করবো, যত ভাববো। আরেকটি কথা বলে যাই, স্বাস্থ্য ও সদাচার সূত্রে একটি বই, এই বইটা পড়বেন মাঝে মাঝে, মাঝে মাঝে পড়বেন বইটা। ঠাকুরের সাথে আমাদের সম্পর্ক, ঠাকুর দয়া করবেন, ঠাকুর আশীর্বাদ করবেন, ঠাকুর এমন করবেন, এতে সম্পর্ক হয় না, এতে সম্পর্ক হয় না। সরাসরি সম্পর্ক পঠন পাঠনের মধ্য দিয়ে। আর সৎসঙ্গে গেলে পরে এই বইগুলোর নাম শুনে যে অধ্যায়গুলো বলে যাচ্ছে সেগুলোকে মাথার মধ্যে রাখা, সেগুলোকে পালন করা, তাহলে বুঝতে পারবো। আর একটা কথা বলে যাচ্ছি, এই সংসার যখন আমরা করি, আমাদের সংসারের মধ্যে ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, পরনিন্দা, পরচর্চা, আপনার স্বাধীনতা আছে, করতে পারেন। 100 ভাগ পরমপিতা আপনাকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু এই স্বাধীনতা ঈশ্বরেরও আছে, আপনি যা করবেন তার ফলটা দেওয়া। ঠাকুর অনুকূল চন্দ্র স্বাস্থ্য সদাচার বইয়ের মধ্যে বলছেন, সুস্থ মানুষ তুমি এই অভ্যাস থেকে যদি নিজেকে সরিয়ে আনতে না পারো, এই স্বভাব থেকে যদি নিজেকে নিয়ন্ত্রিত করতে না পারো,
আমাদের শরীরের 4টে পোর্শন, ফেসিয়াল, থোরাসিক, অ্যাবডোমিনাল অ্যান্ড লোয়ার পোর্শন অফ মাই বডি। এই 4টে ভাগের মধ্যে যে কোনো একটা জায়গায় ভয়ঙ্কর রোগ এবং ব্যাধিতে আক্রান্ত হতে পারো। সেজন্য ঈশ্বরকে দায়ী করো না, সেজন্য ঈশ্বরকে দোষী করো না, সাবধান হও। বারবার করে তিনি আমাদের সতর্ক করেছেন। ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা, নিন্দা, পরিচর্চা, এর থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। আমি যার নামেই নিন্দা করি না কেন, তার কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ব্রজগোপাল দত্ত রায়ের লেখা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 2য় খণ্ড জীবনী, অশ্বিনী কুমার বিশ্বাস সরাসরি ঠাকুরকে বলছেন, আমি ভালো মানুষ, মাঝে মাঝে আমার সর্দি কাশি থেকে আমি মুক্তি পাই না কেন বলুন তো দেখি। আমি তো আপনার সব নিয়ম মানি চলি, সদাচার পালন করি, কোনো জিনিসে আমি সময় মতো ইষ্টপতি প্রার্থনা সব করি, কিন্তু এই সর্দি কাশি থেকে মুক্তি পাই না কেন? আর অধ্যায়টার নাম হচ্ছে লোকসমাগম এবং মনীষী বৃন্দ। এই অধ্যায় থেকে 2য় খণ্ড ব্রজগোপাল দত্ত রায়ের জীবনী, আমি রেফারেন্স ধরে ধরে বলে যাচ্ছি। তখন ঠাকুর কি বললেন জানেন? বললেন যে হ্যাঁ, সে ঠিকই বলেছেন, কিন্তু ওই আপনি অনেক সময় আমার ঘরের লোকজনের সাথে কথা কওয়ার সময় ন্যায্য কথা কন, ন্যায্য কথা কন, একদম একদম ন্যায্য কথা কন, কিন্তু কথার উপস্থাপনটা এমন এমন না, মনে ব্যথা পায়, সম্মানে আঘাত পায়, ব্যবহারে দুঃখ পায়। আপনি সবই ন্যায্য করছেন, কিন্তু আপনার এই কওয়াটা এমনভাবে যাকে করছেন তার মনে ব্যথা লাগে, আপনার ব্যবহার তাকে উত্তপ্ত করে, বেদনা দেয়। এই যে সব হয়, সে যদি উল্টে আপনার কিছু করে দেয় তো শালা মুক্তি পায় গেল। আর সে যদি কিচ্ছু না কয়, মুখ বুঝে হজম করে আপনার সম্মান শ্রদ্ধা করে চুপ করে চলে যায়, আপনার এই সর্দি কাশি ও সিঁড়িটা গম্ভীরভাবে চোখ বড় করে বললেন আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। মিলিয়ে দেখবেন, খুলে দেখবেন, পড়ে দেখবেন, আমাকে ফোন করে জানাবেন। সৎসঙ্গ একটা ইউনিভার্সিটি, সৎসঙ্গ একটা মুক্ত বিশ্ববিদ্যালয়, সৎসঙ্গ একটা পাঠশালা। আমরা সৎসঙ্গে অংশগ্রহণ করতে আসি। আমি প্রত্যেকটি বইয়ের নাম ধরে ধরে বলে গেলাম, প্রত্যেকটি বইয়ের নাম ধরে ধরে বলে গেলাম। খুলবেন, মেলাবেন, যদি না মেলে আমাকে ফোন করে নাক্ষর দিয়ে নেবেন এখানে। কেন জানেন? আমি জীবনে পথগুলো পার হয়ে এসেছি, আমি জীবনে এই পথগুলো হেঁটে এসেছি, আমি জীবনে এই ভোগান্তিগুলো ভুগে এসেছি। আর আজকে আমার অনুভূতি আপনাদের কাছে শব্দের মধ্য দিয়ে, আলপনার মধ্যে পিছিয়ে গেলাম। মানা না মানা আপনার ইচ্ছা, শোনা না শোনা আপনার ইচ্ছা। কারোর স্বাধীনতার উপর আমার অধিকার নেই, কারোর 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 জীবনের উপর আমার কোনো অধিকার নেই। বলার অধিকারটুকু আমার আছে, শোনাবার অধিকারটুকু আছে, জানাবার অধিকারটুকু আছে। এই যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে বলবো, মাকে প্রাণপণে যত্ন করতে, সেবা করতে, বাবাকে প্রাণপণে সেবা করতে, যত্ন করতে। এই কথাটা বলে আমি শেষ করবো। আমার জীবনে একটা, এই যে ঠাকুর আমাদের বলেছেন পিতৃপ্রীতি মাতৃপ্রীতি করতে, আমি শোনার পর থেকে প্রবোধচন্দ্র মিত্র যা এখন আর নেই, আমাকে পাঁপড় ভাজার মতন একটা কাগজ দিয়ে বলেছিলেন, আমি তো ছাপিয়ে যেতে পারলাম না, তোমাকে দিয়ে গেলাম, তুমি যেখানে যাবে সেটা বলে দিও। আমি সবাইকে বলি, ওইটা দেওয়ার পর আমাকে 20 টাকা প্রণামী দিয়েছিলেন প্রবোধ মিত্র হিসেবে। আমি সেই পিতৃপ্রীতি মাতৃপ্রীতি সেদিন থেকে করি। আমার মা যখন শেষবার অ্যাটাক করলো, তখন ডান দিকটা মা নাড়তে পারতেন না। অসুখ আমাদের বাড়িতে বহুবার গেছে। একটা খাটে মা শুয়ে আছেন, এদিকে ডাইনিং টেবিল, এখানে চেয়ারটায় বসে আমি মাকে এরম করে দেখছি, মা এরম করে করে ঘষছে, পিঠটা এরম করে ঘষছে। আমি ভাবছি যে বোধহয় জল টল চেষ্টা পেয়েছে। আমি জগ থেকে একটু গ্লাসে জল নিয়ে মাকে জল খাওয়াতে গেছি। মা ডান হাতটা নাড়তে পারতেন না, বাঁ হাত দিয়ে আমার এইখানে আর উল্টো করে একটা চড় মারলেন। ঘষাটা কন্টিনিউ ঘষে যাচ্ছেন। আমি বুঝতে পারলাম না মা কেন পিঠটার উপরে ঘষছেন। আমি জলটা নিয়ে সরে আসলাম। আমি ঠাকুরের একটা ছবি আছে, পেছনে হাত দিয়ে হেঁটে যাচ্ছেন, বড় লাইফ সাইজ ছবি, ওই দেয়ালে টাঙানো আছে। আমি ঠাকুরের মার দিক থেকে ঠাকুরের ছবির দিকে তাকালাম। তাকে আমি বারবার প্রশ্ন করতে লাগলাম, আমি রোজ মাতৃভীতি করি, আমি রোজ পিতৃভীতি করি, আমি মার এই আচরণটা কেন বুঝতে পারলাম না? আমি মার এই শরীরের উপরে অস্বস্তির নড়াচড়াটা কেন বুঝতে পারলাম না? কেন মার এই চেহারাটা বুঝতে পারলাম না? আমার মাতৃভীতি তো সফল হচ্ছে না ঠাকুর, আমার এই মাতৃভীতি ঠিক হচ্ছে না। আমার পরপর 7 দিন যেখানে সৎসঙ্গ ছিল, সবাইকে ফোন করে করে আমি সব ডেট রিসার্কেল করে 7 দিন আমি কন্টিনিউয়াসলি ওই চেয়ারে বসে, কি মশা বানিয়ে দিতে,
আমি মার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলাম। 8 দিন যেদিন হবে সেদিন আমি বুঝতে পারলাম মার পিঠের এইখানটায় মশা কামড়েছে, যেহেতু ডান হাত নাড়তে পারছে না আর বাঁ হাতটা ওখানে পৌঁছচ্ছে না, সেই জন্য মা এর উপরে পিঠে ঘষার চেষ্টা করছে। আমি ব্লাউজের ভেতর দিয়ে হাত দিয়ে মার পিঠটা চুলকে দিলাম। সেই চর মারা হাত আমার টুকনিতে চুপ করে একটা চুল ফেল। আমি আর শীর্ষেন্দু মুখার্জি দুর্গাপুর রবীন্দ্র ভবনে গেছি। গাড়ি বারবার টায়ার পাংচার হয়ে যাচ্ছে, ওনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি যখন বাড়িতে ঢুকছি, সন্তর্পণে ঢুকছি, সন্তর্পণে যাতে শব্দ না হয়। মাকে হাই ডোজের সিগারেট দেওয়া আছে, একটু নাইট বাল্ব জ্বলছে, পা ফেলে ফেলে গেছি। 2টো বাটি ঢাকা দেওয়া, দুধ আর রুটি মাখা। কোনটা দুধ রুটি মাখা সেটা বুঝতে পারছি না, একটুও শব্দ করিনি। দরজা খুলে ঠিক নিঃশব্দে যেমন চলে যায় সেরকম করে করে গেছি। ধীরে ধীরে এসে বাটিটা যখন তুলছি, মশারির ভেতর থেকে আওয়াজ আসছে, সামনের বাটিটা তোর, সামনের বাটিটা তোর। আমি তাকে বললাম, তুমি ভুয়াওনি মা? আমি ভুয়ানি। মা আমাকে কি বললো জানেন? তুই যে এখনো আসিস নি। আমি জানি, আমি জানি ওটাই আমার পৃথিবীতে শেষ শব্দ শোনা। আমাকে এমন করে পৃথিবীতে আর কেউ বলবে না, কোনো দিন আমার জন্য এমন করে কেউ অপেক্ষা করবে না। ওটাই আমার শেষ শোনা শব্দ, তুই এখনো আসিস নি। এই যে আজকে আমি এখান থেকে বাড়িতে ফিরবো, কখন ফিরবো জানি না। আমি যখনই ফিরি আমার খাবারটা আমাকেই করতে হবে। যখনই করি তখনই আমি ওইভাবে অ্যাক্টিভেট করি, মা আমি এসছি, মা আমি খাচ্ছি, দেখো আমি আমি বাসন মাজছি, দেখো আমি তোমার কাছে কলভাবে ফিরে এসেছি মা। এই প্রত্যেক দিন আমি এখনো একে বাঁচিয়ে রেখেছি, একে টিকিয়ে রেখেছি। Now I am on the verge of my life. আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছচ্ছি। যারা এখনো ছোট্ট বাচ্চা বাচ্চা আমাদের সৎসঙ্গের ভবিষ্যৎ, সৎসঙ্গের পতাকা ধরবে, যারা একদিন ভবিষ্যতে সৎসঙ্গের আন্দোলনকে তীব্র নেতৃত্ব দেবে, আশিসের মতো পরিশ্রম করা, এই পরিশ্রমকে আরো কন্টিনিউ করবে, তাদের কাছে আমার হার্দিক নিবেদন, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের কাছে, বাবাকে মাকে যত্ন করো, প্রাণ বলে যত্ন করো। তোমাদের সৌভাগ্য দিয়েছে এখন ঈশ্বর, মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, কখনো কষ্ট দিও না, কখনো দুঃখ দিও না, কখনো ব্যথা দিও না। আমি যেমন এখন যন্ত্রণা পাচ্ছি, মা বলে ডাকি, আর জীবনে মার উত্তর শুনতে পাবো না, ভেতর থেকে শুনতে হবে। সেই দুর্ভাগ্য যেন তোমাদের জীবনকে স্পর্শ না করে আমাদের মতো। মাকে, বাবাকে, ঠাকুরদা ঠাকুমাকে প্রাণপণে যত্ন করো, ঈশ্বরের মতো যত্ন করো। আশীর্বাদ বৃষ্টির মতো করো, এটা তোমাদের মাথায় ফেলে দেবে। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। তার এই নির্দেশকে যখনই পালন করব, বৃষ্টির মতন তার ছাতার তলায় আজ্ঞা চক্রে বাস করতে থাকবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আপনাদের সবার যা যা কার্য বন্দে পুরুষোত্তম।